ঈদ উপলক্ষে উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর জাদুঘরে। নারী শিক্ষা, সমাজসেবা এবং মানবিক মানুষ হিসেবে তিনি সমাজে যে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন তাকে একটু জানার জন্য, বোঝার জন্য আমরা কুমিল্লা লাকসামের এই পশ্চিমগাঁওয়ে আমরা নবাব ফয়জুন্নেসার জাদুঘরে আমরা দেখতে পাচ্ছি যে হাজারো মানুষ এসে ভিড় করেছে। সারা বছরই এখানে মানুষ আসে এবং নবাব ফয়জুন্নেসা জাদুঘরের বিভিন্ন যে স্মৃতিচিহ্ন সেগুলো দেখে। বিশেষ করে ঈদ উপলক্ষে এবার আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে আগ্রহ, সেই আগ্রহটা একটু বাড়তি লক্ষ্য করা যাচ্ছে। দেখতে আইছি, শুনি নবাববাড়ি কলেজ রুট ভালো, সেই জন্য এখানে আসছি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একজন আইনজীবী এবং ঢাকাস্থ কুমিল্লা বিভাগীয় সমিতির বর্তমানে সভাপতি দায়িত্বে আছি। আমরা যখন এখান দিয়ে যেতাম তখন আমাদের ভয় লাগতো যে আরে নববাড়ি এটা, সেখানে মানে কাছে যে ঢুকবো বা কিছু দেখবো সেটাও সাহস আমরা কখনো করি নাই। সুতরাং আমি মনে করি এটা লাকসামের একটা বিরাট ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধরে রাখতে হলে আজকে আমাদের বর্তমান যে সরকার আছেন তাদের কাছে আমার দাবি থাকবে, এবং বর্তমান যে এমপি সংসদ সদস্য যারা আবুল কালাম সাহেব আছেন ওনার কাছে আমার দাবি থাকবে, লাকসামের বর্তমানে আমি অধিবাসী হিসাবে, যে এটাকে, এই ঐতিহ্যকে রক্ষা করতে হবে। কারণ নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী কেবল লাকসামে নয়, সারা বাংলাদেশে এবং পৃথিবীর অনেক জায়গায় ওনার নাম প্রচারিত আছে। এবং বর্তমানে আমি যেটা শুনছি, আমাদের দোহা ভাই যেটা বললো আমাকে, যে 3 নম্বর পজিশনে মানে সাংস্কৃতিক ঐতিহ্যের যেই অবস্থান সেখানে বর্তমানে এই নওয়াব ফ্যামিলির এই বাড়ি এটা 3 নম্বর পজিশনে আছে বাংলাদেশের মধ্যে। তো আমি মনে করি যে এটাকে যদি আমরা ধরে রাখতে পারি এবং এটার মাধ্যমেই লাকসাম আমরা পরিচিতি লাভ করব। আমার নাম হচ্ছে মোহাম্মদ রেজাউল করিম। আমার বাড়ি হচ্ছে ফয়জুন্নেসার থেকে দক্ষিণ দিকে গোবিন্দপুর গ্রাম আমার বাড়ি। আমি ফয়জুন্নেসা কলেজ ছাত্র ছিলাম 80-র দশকে। আমরা এখানে এই বাড়িকে নিয়ে বা ফয়জুন্নেসাকে নিয়ে আমাদের অনেক গর্ব। এটা আমাদের একটা প্রাউড নেয় যে লাকসামে ফয়জুন্নেসার মতন একজন মহিষিনী রানী এখানে নারী জন্মগ্রহণ করেছে। তার পরিচয় আমাদের পরিচয়। লাকসামের পরিচয় মানি ফয়জুন্নেসা, কুমিল্লার পরিচয় মানি ফয়জুন্নেসা, লাকসামের পরিচয় মানি ফয়জুন্নেসা। উপমহাদেশের প্রথম মহিলা এবং একমাত্র মহিলা নবাবের বাড়িতে আসলাম, ভালো লাগলো। ঈদ উৎসব মুখর পরিবেশ, এই আরো সংস্কারের প্রয়োজন আছে। আর এখানে সার্বিক পরিস্থিতি ভ্রমণের জন্য খুবই উপযোগী বলে মনে করছে সাধারণ মানুষ। আমরা উপচে পড়া ভিড় কিন্তু দেখতে পাচ্ছি, সন্ধ্যা ঘনিয়ে আসছে। মানুষের উপস্থিতি লক্ষণীয়ভাবে বেড়েই যাচ্ছে এবং মানুষ নবাব ফয়জুন্নেসার যে ইতিহাস ঐতিহ্য সেই সম্পর্কে জানতে চায়, মানুষ এই সম্পর্কে ধারণা নিতে চায় এবং পুরনো ফয়জুন্নেসার ব্যবহৃত যে জিনিসপত্র সেগুলো মানুষ দেখছে এবং মানুষ ইতিহাসের সাথে, ঐতিহ্যের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি। এবং পুরো বাড়ি জুড়েই ফুল গাছ এবং বিভিন্ন ধরনের বাহারি গাছের সাথে এবং ঐতিহ্যের বিভিন্ন নিদর্শনের সাথে আমরা মানুষকে ছবি তুলতে দেখতে পাচ্ছি। বিশেষ করে পারিবারিকভাবে মানুষ এখানে একত্রিত হয়েছে। আমি প্রথম আসলাম এখানে, আমাদের অনেক বেশি ভালো লাগছে। পরিবার নিয়ে এসেছি, অনেক বেশি ভালো লাগছে। ছেলে মেয়ে আছে, ওয়াইফ আছে সাথে, অনেক বেশি ভালো লাগছে। আসলে যারা চাকরিজীবী দেখ সুযোগ খুবই কম হয় আমাদের আসলে, তো সুযোগ পাইলাম, এই যার কারণে আসলাম। খুব ভালো লাগছে ভাই। অনেক দীর্ঘদিন আসি তো লাকসাম, আগেও আসা হয়েছে, এবারও আসলাম ঈদের সুবাদে, যেহেতু মোটামুটি ভালো লাগছে। আর আরও ভালো লাগছে, আরও পরিবেশটা সুন্দর হয়েছে, মানুষজন প্রচুর, সবাই নতুন একটা উদ্যম নিয়ে আবার আসছে, ভালো লাগছে। সব বয়সী মানুষ এখানে এসেছে, যারা নবাব ফয়জুন্নেসার যে জাদুঘর সেই জাদুঘর উপভোগ করার জন্য। আমরা আপনাদেরকে একটু ভেতরে এখন দেখাবো যে নবাব ফয়জুন্নেসার যে জাদুঘরের ভেতরে কি আছে, তার যে ব্যবহৃত জিনিসপত্র, সেই জিনিসপত্র আমরা আপনাদেরকে একটু করে এক নজর দেখিয়ে দিচ্ছি। দর্শক, নবাব ফয়জুন্নেসার একটা বই, নারী শিক্ষার অগ্রদূত,
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী, ডক্টর এস এম ইলিয়াসের লেখা বইটাও এখানে সাজানো আছে। ওনার ব্যবহৃত তসবি আমরা দেখতে পাচ্ছি। এটা হলো নবাব ফয়জুন্নেসা ব্যবহৃত ক্যাশ বক্স, খাট দেখতে পাচ্ছি, ফয়জুন্নেসার ডাক টিকিট, ওনার আসবাবপত্রগুলো দেখতে পাচ্ছি। নিশ্চয়ই এখানে বসে চা পান করতেন মানুষ। তারপর আমার মুডটা অনেক ভালো হয়ে গেছে। তো এই জিনিসগুলো দেখে মানুষ আসলে নবাব ফয়জুন্নেসাকে অনুভব করার চেষ্টা করে, যখন এই অঞ্চল তথা পুরো আমাদের আমাদের যে দক্ষিণ এশিয়া, এই অঞ্চলটাতেই আমরা নারী শিক্ষায় অনেক পিছিয়ে ছিলাম। পুরো শিক্ষা ব্যবস্থায় ভালো ছিল না, মানুষ লেখাপড়ার প্রতি খুব একটা আগ্রহী ছিল না, বা ব্যবস্থাও তেমন ছিল না। নবাব ফয়জুন্নেসা তিনি শিক্ষার জন্য অনেক প্রতিষ্ঠান করেছেন, স্কুল করেছেন, মক্তব করেছেন, এবং আপনারা তো জানেন যে সেই বিখ্যাত মুসাফিরখানার কথা, যেটা নবাব ফয়জুন্নেসার অর্থায়নে মক্কা শরীফে এটা পরিচালিত হতো। একজন সিনিয়র সাংবাদিক MS দোহার সাথে তিনি কিন্তু এই নবাব ফয়জুন্নেসার অধিকার রক্ষার্থে, তার সম্পত্তি রক্ষার্থে জানপ্রাণ দিয়ে কাজ করে যাচ্ছেন, নিয়মিত সংবাদের কাজ করে যাচ্ছেন। আমার দাদা নবাববাড়ি মসজিদের ইমাম ছিলেন হাফেজ আব্দুল আজিজ সাহেব। উনি নবাববাড়িতে যে হাই মাদ্রাসা ছিল ওনার শিক্ষক ছিলেন। সেই সুবাদে নবাব ফ্যামিলির যে তাদের মুরব্বীরা আছেন, সেরাজুল হক থেকে শুরু করা মুরব্বীরা, ওনাদের শিক্ষক ছিলেন না, ওনাদেরকে তালিম দিতেন। সেই সময় আমার খেয়াল আছে যে সাবেক এমপি আউয়াল সাহেব, জালাল সাহেব, কাদরার মৌলভী সাহেব, ওনারাও ওনার তালিম নিতেন। তো সেই সুবাদে আমার দাদার কিন্তু নবাববাড়ির সাথে একটা সম্পর্ক ছিল ইমাম হিসাবে। তার পরবর্তীতে আমার আব্বাও এই নবাববাড়ি মসজিদের ইমাম ছিলেন। আমার আব্বা আবার সৈয়দ মাসুদুল হক, কামরুল হক, নাসিন রাব্বানি এদের শিক্ষক ছিলেন। তো সেই সুবাদে আমার বাপ দাদা, পরবর্তীতে আমার ভাইও এখানকার মসজিদের ইমাম ছিলেন। আমার ভাই আবার ওই যে বিশেষ করে কামরুল সাহেবের যে বাচ্চাগুলো আছে, মাসুদ সাহেবের বাচ্চা, এদেরকে তালিম দিয়েছে, লেখাপড়া করাইছে। তো আমি সেই সূত্রতেই আমি কিন্তু নবাববাড়িতে ছোটোবেলা থেকে আসি, যাই, এবং ফ্যামিলি মেম্বারের মতো। আমার খেয়াল আছে ইরানি হক বাচ্চু মিয়া সাহেবের ওয়াইফ আমার আব্বাকে ধর্মের ভাই বানাইছিল। তো আমার খেয়াল আছে যে আমি প্রতি ঈদে আসতাম ওনার কাছে, আমার সবচেয়ে সুন্দর যে জামাটা প্রতি ঈদে আমি ওনার কাছ থেকে উপহার হিসাবে পেতাম। এবং আমার ভাই এই যে পাশে এই যে রুমটা আছে নবাববাড়ির, এই আমার ভাই এখানে থাকতো, আমি এখানে প্রায় আসতাম। হ্যাঁ, আমার আব্বার সাথেও, আমার ইয়ার সাথেও আসতাম, অন্য আমার ফুয়াতো একজন ছিল এখানকার ইমাম, তার সাথেও আসতাম। তো সেই সূত্রেও যে আমি মনে করি যে নবাববাড়ির প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে, অধিকারও আছে। এবং এই জাদুঘরের এই প্রতিষ্ঠার নেপথ্যে এই জড়িত হওয়ার এটাও আমার একটা কারণ। আমার এই জন্য আমি ধন্যবাদ নওয়াব ফ্যামিলির লোকদের কাছে। সৈয়দ নাসিন রাব্বানি আমি বলার পরে উনি যে পিছনের যেই রংমহলটা আছে, বলছি ঠিক আছে তুমি বলছো, চাবিটা নিয়ে নাও, যাও। মাসুদুল্লাহ, কামরুল হক একই অবস্থা, ওনারাও এখানে যে রুমগুলো খালি করে দিছে সরকারের সাথে আপোষ রক্ষা বাবদ আমার অনুরোধে এটা যথেষ্ট কাজ করছে, এবং এটা আজ সম্পর্কটা এখানে ইতিবাচকভাবে ভূমিকা পালন করছে। আর আমি বলি, আমি কোনো অবৈধ কর্মকাণ্ডের সাথে নাই, বৈধ নৈতিক আইনগত একটা জিনিস প্রতিষ্ঠার জন্য ইনশাল্লাহ আমি আমার যে তৎপরতা, চেষ্টা, সহযোগিতা আমি যদি না করি তা আমি কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকবো। আমি জানি এটার নেপথ্যে কী আছে, আসলে ঘটনাটা কী, এবং একজন সংবাদকর্মী হিসাবে, একজন মানুষ হিসাবে আমি জেনে শুনে যদি এগুলো অ্যাভয়েড করি, এড়িয়ে যাই, তা আল্লাহর কাছে আমি দায়ী থাকবো। সেই সামাজিক দায়বদ্ধতা থেকে আমি এই কর্মকাণ্ডের সাথে আছি। এখানে কে কি বলল, কে কি থ্রেট দিল, কে কি করলো, এগুলা দেখার সময় নাই কিন্তু, বা এগুলা হিসাব করার সময় নাই। কারণ এগুলো ঢাকা শহরে যেহেতু আজকে 40 বছর সাংবাদিকতা করি, এরকম বহু চড়াই উতরাই পেরিয়ে এটুকু আসছি। আর লাকসামে যে কী আছে না আছে সেটা আমার জানা আছে। হ্যাঁ, তো ইনশাল্লাহ আপনাকে আমি এটুকু বলবো যে আমি আমার যে দায়িত্ববোধ, নৈতিকতার দিক থেকে আমি ইনশাল্লাহ আমি অটল আছি, এবং এই ধরনের কোনো ধুমকি অথবা এই ধরনের কিছু আমার হিসাব করার সময় নাই। একটু আমাদের দর্শকদেরকে একটু অল্প করে একটু বলেন যে ফয়জুন্নেসাকে নিয়ে বর্তমানে জটিলতাটা কি, সমস্যাটা কি? জটিলতা আসলে তেমন কিছুই না। আমি মনে করি যে এখন তো আমরা খুব ভালো অবস্থায় আছি, তাই না? এই যে আজকে দেখলেন যে আজকে প্রায় 2000-এর উপরে দর্শক আসছে, 7টা গ্যালারি হয়েছে, এবং অন্য যেগুলো আছে আমার মনে ছোটো ছোটো কিছু সমস্যা আছে,
এগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। বিশেষ করে যে প্রবেশ পথ যেটা আছে এটা নিয়ে আমরা সবাই জানেন, এটা তো অস্বীকার করার কিছু নাই, লোকটাকের কিছু নাই। এখান থেকে একটা ঐতিহাসিক গেট আছে, গাড়ি নিয়ে নববাড়িতে ঢোকা যায় না। হ্যাঁ, সরকারি মন্ত্রীরা আসলে, এমপিরা আসলে অথবা জাদুঘরের ডিজিরা আসলে ওনারা নববাড়িতে ভিতরে গাড়ি নিয়ে ঢুকতে পারে না। এটা একটা সমস্যা। এটা আমাদের একটু আসলে আমার মনে হয় ইনশাল্লাহ আমাদের এই বর্তমান সরকার এবং কালাম মাননীয় এমপি মহোদয় অলরেডি এটা আমলে নিয়েছেন, এটা হয়তো এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর আশেপাশে যেসব জায়গা সম্পত্তি সমস্যা আছে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। এটার জন্য প্রশাসনের ব্যাপার, সরকারের ব্যাপার, এসিডেন্টের ব্যাপার, টিউনের ব্যাপার, ওয়াকফের ব্যাপার। তারা যদি এগুলো ধরে রাখবে, আমরা হয়তো সংবাদকর্মী হিসেবে যেটুকু আমাদের বলার আমরা করব। তবে এটা ঠিক, গ্যাজেট হওয়ার পরে নববাড়ির যে চৌহদ্দি আছে, বাউন্ডারি আছে, এটার ভিতরে আর কারো চোখ দেওয়ার আমার মনে হয় না কোনো সুযোগ আছে। বাইরে কি হবে না হবে, 19, 20, 18, 20 যাই হোক হবে, এটা কিছু আমরা তো ঠিক আছে, সব তো আমরা উদ্ধার করতে পারবো না। 290 একর সম্পদ যারা দখল করছে সবকে আমরা উদ্ধার করতে পারবো মনে হয় না। কিন্তু যেটুকু দৃশ্যমান, যেটুকু আছে সেটুকু নিয়ে আমার মনে হয় কারো এই ধরনের দিবা স্বপ্ন না দেখায় ভালো। আর এটা ওয়াকফ সম্পত্তি, ওয়াকফে রাহলিলের সম্পত্তি, আল্লাহর সম্পত্তি। আল্লাহর লোকে বাটফারি করা, আল্লাহর সম্পত্তি সিনেমিনি খেললে সে লোক তো এমনিই তো ধ্বংস হয়ে যাবে। এটা আমি দোয়া লাগবে না, অথবা রুবেল লাগবে না, মিডিয়া লাগবে না, আল্লাহ ফয়সালা করবে ইনশাআল্লাহ। আর ফয়জুন্নেসা এমন একজন মহিলা, সে যে তার সম্পত্তিগুলা যে এখানে ওয়াকফ করে গেছেন, বিশ্বাস করেন যতগুলা কাজে আমরা গেছি এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে কল্পনা করা যায় না। যে ধরনের কাজ 2 বছর, 5 বছর, 10 বছর ঘুরে করা যায় না, সেটা এক সপ্তাহে হয়ে গেছে। তো ওনার ফয়জুন্নেসার উদ্দেশ্যটা মহৎ ছিল, ওয়াকফের রাহেলিল্লাহ, আল্লাহর হস্তে, আল্লাহর উদ্দেশ্য উনি উৎসর্গ করছে। ওনার উদ্দেশ্যটা ভালো ছিল এবং ওনার লক্ষ্য ভালো ছিল, যার জন্য আল্লাহ এগুলা অলৌকিকভাবে এগুলা সংরক্ষণ করতেছে। আপনারা জানেন বাংলাদেশে বহু জমিদার বাড়ি আছে, মানুষ পেশা পায়খানা করে, ধ্বংস স্তূপ ছাড়া কিচ্ছু পাবেন না। কিন্তু এখন দেখেন নববাড়ি, লাকসাম যে নববাড়ি, এটা দেখেন দৃশ্যমান, দিন দিন এটা আলোকিত হচ্ছে। ইনশাল্লাহ আমরা সকলের সহযোগিতায় এবং আমার বিশ্বাস যেটা আরও আলোকিত হবে, সামনের দিকে এগিয়ে যাবে সকলের সহযোগিতায়। একজন লাকসামের একজন অত্যন্ত পরিচিত শ্রদ্ধাভাজন সংবাদকর্মী MS দোয়া, তিনি আমাদেরকে যতটুকু বললেন যে নবাব ফয়জুন্নেসার এই সম্পত্তির রক্ষায় সংবাদকর্মী হিসেবে আমরা কিন্তু নিয়মিত নিরলসভাবে আমাদের যে দায়িত্বটুকু সে ততটুকু আমরা পালন করে যাচ্ছি। এখন প্রশাসনের পক্ষ থেকে এই সম্পদ রক্ষার জন্য যে প্রশাসনের যে দায়িত্বর অংশটুকু আছে সেটা যদি প্রশাসন ঠিকমতো পালন করে এবং লাকসামের যে নতুন, বাংলাদেশের যে নতুন সরকার গঠন হয়েছে, লাকসামের যে নতুন MP এসেছে মোহাম্মদ আবুল কালাম, তিনার সদিচ্ছা আছে বলে আমরা ওনার কথা জানতে পেরেছি। যদি সেটা থাকে তাহলে নবাব ফয়জুন্নেসার সম্পত্তি নতুন করে আর কোনো ভূমিদস্যু হয়তো জবরদখল করতে পারবে না। এবং এই যে জাদুঘর, এই জাদুঘরে মানুষের যে আগ্রহ, এই যে উপচে পড়া ভিড়, এটা প্রমাণ করে ফয়জুন্নেসা এখনও বেঁচে আছে, ফয়জুন্নেসা বেঁচে থাকবে। কুমিল্লা লাকসাম থেকে GMS রুবেল।